প্রথমত তো আমরা আছি, আমাদের অস্তিত্ব সেটাই মায়ের জন্য। মা হয়তো মনে প্রাণে কোথাও একটা চিন্তার জগৎ তার হয়তো ছিল, যেটার সন্ধান হয়তো আমি পাইনি। তার কথাগুলো, তার শিক্ষা, আর আমি যা, পুরোটাই তো তার জন্য। কি করেছি এটা এমনই একটা প্রশ্ন যেটা অদ্ভুতভাবে কোথাও গিয়ে একটা ধাক্কা দেয়। যেহেতু আরো বেশি করে, যেহেতু আমার মা আর আমার সঙ্গে নেই, এই জগতেই নেই, আজকে যে এখানে আমি বসে আছি এই প্রশ্নটার আমি মুখোমুখি হচ্ছি ক্যামেরার সামনে, সেটা পুরোটাই আমার মায়ের জন্য। সুতরাং জীবনে প্রথমত তো আমরা আছি, আমাদের অস্তিত্ব সেটাই মায়ের জন্য। একজন মা তিলে তিলে যেভাবে তার সন্তানকে বড় করেন, আজকে আমি একজন মা হয়ে বুঝতে পারি। আজকে আমরা বড় হয়ে আমরা সেই সন্তানেরা যে যা হয়ে উঠি, মানুষ হিসেবে কতটা হয়ে উঠি, পুরোটাই তার মায়ের জন্য। সুতরাং মাই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, মাই সব। এমন এমন পরিস্থিতি হয় যখন ধৈর্য রাখতে পারি না, এরম। আমার মা ছিলেন অসম্ভব ধৈর্যশীলা। মা সবসময় বলতেন, তুমি যেটা করবে, কোনো কিছু মানুষকে কখনো শিখিয়ে দেওয়া যায় না, এটা করো ওটা করো বলে হয় না। তুমি যেটা করবে সেটা দেখেই তোমার আশেপাশে যারা আছেন তারা শিখবে, তোমার ছেলে মেয়েরা তো বটেই। তো আমি চেষ্টা করি মার ওই কথাটা ফলো করতে, যে তুমি করো, তোমাকে দেখে শিখবে। আমার মা খুব ভোলা ভালা মতন ছিলেন, অসম্ভব সুন্দরী ছিলেন। যদি আমি চেহারার বর্ণনা করি, মায়ের কিচ্ছু পাইনি, এতই সুন্দরী ছিলেন। অদ্ভুত একটা ব্যক্তিত্ব, এত বড় একটা টিপ পরতেন, বড় বড় চোখ, সবসময় মুখে পান, চওড়া পাড়ের শাড়ি। আমাদের লেখাপড়া করানো থেকে শুরু করে আমাকে খুব ভালো গান গাইতেন, কিন্তু সেটা লুকিয়ে লুকিয়ে গাইতেন, কারোর সামনে কোনোদিনও নয়। আমাকে আস্তে আস্তে প্রায় ফিসফিস করে গান সুর তোলাতেন। মা সেতার বাজাতেন, যদিও সেটা আমি কোনোদিনও শুনিনি, আমার জন্মের আগেই উনি সেসব ছেড়ে দিয়েছেন। মা বলতেই যে একটা অদ্ভুত চেহারা আমরা দেখতে পাই, সকলের কাছেই তার মা আইডল, আমার কাছেও সেই মা বলতে ওই আমার মায়ের চেহারাটাই ফুটে ওঠে। এখন তাকে হারিয়ে একটা কথাই মনে হয়, যখন কোনো মেলায় এখন আমার অনেকগুলো প্রফেশন, ধর আমার এক্সিবিশনে আছি, আমি সবাইকে দেখি মাকে নিয়ে এসছেন এক্সিবিশনে, মায়ের বয়স হয়েছে, মাকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন। তখন আমি খুব মিস করি, মনে হয় সবারই তো মা আছেন, আমার মাও থাকতেই হয়তো পারতেন। হ্যাঁ, আমাকে দুপুরবেলায়, তখন আমি অনেক ছোট, 2-3-তে পড়ি, শুয়ে শুয়ে আমার শেখাতেন, বলো, যদি বারণ করো তবে গাহিব না, যদি বারণ করো তবে গাহিব না, যদি শরম লাগে মুখে চাহিব না। এরকম করে মা গাইতেন। আমি তখন বলতাম যে তুই একটু জোরে গাও না, আর আমি সুর ভুল করতাম, এই যেটা নাটা ভুল করলাম, এই নাটাই আমি ছোটবেলায় ইচ্ছা করি, আমি ভুলটাকে ছোটবেলা আমি এই ভুলটাই করতাম। মা আবার খুব আস্তে করে বলতেন, শরম লাগে মুখে চাহিব না, নাটার একটু উঁচু থেকে হবে, সেটা খুব মনে পড়ে। আমি বোধহয় বলে শেষ করতে পারবো না, এত সুন্দর আলপনা দিতেন। আমাদের বাড়িতে খুব জাঁকজমক করে পুজো হতো, সে আলপনা দেওয়া, কারোর বিয়ে হলে শ্রী গড়া, আমাদের সকলের বিয়েতে, আমার দাদার বিয়েতে বউ বরণ হয়, সেই আলপনাটাই দেখবার মতন।
যেমন সেলাই সেরম রান্না। মা সবজি কাটতেন, কখনো একটা থেকে একটা ছোট বড় হতো না। আমাকে বলতেন, মানি তোমার মতন এরম তাড়াতাড়ি করে কাজ করলে কাজ হয় না, সব কাজের মধ্যে মন দিয়ে করতে হয়, বলে ইউ হ্যাভ টু বি পারফেকশনিস্ট। মার প্রত্যেকটা জিনিস সমান সমান সমান, মানে কি বলবো, কোথায় দিয়ে শেষ করবো। মা সৌন্দর্য বোধ, সাজানো, ভীষণ ভালো লাগতো, ভীষণ ভালো লাগতো। মানে মার একটা এমন একটা ব্যক্তিত্ব ছিল যে যারা তার কাছে আসতেন না কেউ যেতেন না। মানে মা থাকাকালীন আমাদের বাড়িতে সারাক্ষণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লেগেই থাকতো। আজ মা নেই, ওই বাড়িতেও যেতে ইচ্ছা করে না, মনে হয় যেন বাড়িটা শূন্য হয়ে গেছে, লোকের আসা যাওয়াও কমে গেছে, প্রায় নেই। সেখান থেকেই বোঝা যায় একটা মানুষের প্রেজেন্স আর অ্যাবসেন্স মানে কতখানি ফারাক করে দিতে পারে। আমার মা না খুব একটা সংসারী ছিলেন না, মানে ওই যে আমি এটা করতে হবে, এটা সময় সময় এটা ওরকম না মা ছিলেন না। হয়তো খানিকটা আমি ওরকমই হতে পারে। মা হয়তো মনে প্রাণে কোথাও একটা কিছু ভাবতেন, কোনো একটা চিন্তার জগৎ তার হয়তো ছিল, যেটার সন্ধান হয়তো আমি পাইনি। অত মেটিকুলাসলি কোনো কিছু করা, এই সময়ই পড়তে বসো, এই সময়ই করো, ওরকম মা খুব যে বকাবকি করতেন সেরকমও নয়। খুব গুছিয়ে সংসার মা যখন গোছাতেন, বোধহয় ওরম গোছাতে কজন পারেন জানি না, আবার যখন অগোছালো থাকতেন ওরম অগোছালো কজন পারেন থাকতে জানি না। মার একটা জিনিস দেখেছি, মার কোনো কিছুর প্রতি মানে জাগতিক জিনিসপত্রের প্রতি আকর্ষণটা ভীষণ কম ছিল। আমাকে বলতেন, মানি জিনিসে মোহ করো না, মায়া করো না, মানুষে মায়া করো। সেটা বোধহয় আমারও হয়ে গেছে। আমারও খুব একটা জাগতিক জিনিসপত্রের উপর যে খুব মোহ সেটা নেই। থাকলে বোধহয় ভালো হতো কিনা জানি না, এটা আমার মায়ের থেকেই বোধহয় পাওয়া, যে সেই মানুষের মোহ করো, মায়া করো। আমার কাছেও যারা আসেন তারা আমার কাছে থেকেই যান, কেউ আমার কাছ থেকে যান না, টাচউড। আমার গানের পেছনে পুরোটাই মা। তার কারণ মার খুব ছোট্টবেলায় মা তার বাবাকে হারিয়েছেন 8 মাস বয়সে। মা মামার বাড়িতে বড় হয়েছেন, মার মামার বাড়িতে। সেখানে সকলেই খুব গুণী মানুষ, সবাই ভালো গান গান, সবাই খুব ভালো আঁকেন। একটা বাড়িতে যে এত গুণী মানুষ একসঙ্গে থাকতে পারেন, আমি ছোটবেলায় এখনো আমি খুব বিস্মিত হই। তো মার হয়তো সেটার একটা প্রভাব ছিল। মা তো মনে করতো আমার মেয়েও গান গাইবে। তো আমার বাবার বাড়িতে বাবা খুব ভালো গান করেন, ভীষণই ভালো, সে বলার নয়। তো আমি ওরকম, আমাকে ছোটবেলা মা সকালবেলা ঘুম থেকে তুলে হারমোনিয়ামের রিডের ওপর সারেগামা লিখে দিয়ে বলতেন যে এটা প্র্যাকটিস কর। খুব খারাপ লাগতো তখন, কিন্তু সেটা করতে হতো। মাকে না করার সাহস আমার কোনোদিনও হয়নি। কোনোদিনও মার উপর আমি জোর গলায় কখনো কথা বলিনি, যা বলেছেন তাই শুনেছি। তো সেইভাবে ক্লাসিক্যাল শিখেছি। আমার ছোটবেলায় মা ভর্তি মানে বাড়িতে আমাকে এসে শেখাতেন। তারপর আমার সেই যার কাছে শিখতাম তিনিও চলে যান। তো মা আমাকে তারপরে যখন আমার 12 বছর বয়স আমাকে দক্ষিণীতে ভর্তি করেন। ছোটবেলা মাই নিয়ে যেতেন, কিছু পর থেকে আমার নিজের যাওয়া শুরু। মা না কখনোই আমাদের ওরম করতেন না যে তুমি একা যাবে না, একা আসবে না। অনেক ছোটবেলা থেকে একা ছেড়ে দিয়েছেন। 10 মিনিট দেরি হলে কেন দেরি হলো, কোথায় ছিলে, এরম প্রশ্ন কখনো করতেন না। মা বলতেন বিশ্বাস করলে সে কখনো বিশ্বাসের মানে অমর্যাদা করে না। তো কোনোদিন মার বিশ্বাসের অমর্যাদা সত্যিই হয়তো করিনি, কিন্তু আমার গানটা পুরোটাই মা। তবে আজকে আমি যেইটুকু যা আমার পায়ের তলায় মাটিটা পেয়েছি গানের জায়গায়, সেটা মা দেখে যেতে পারেননি। এটা আমার একটা খুব বড় দুঃখ। একটা কথা আমার যখন বিয়ে হয় আমার মা বলেছিলেন যে মা আমার মানি বলে ডাকতেন। এমন কোনো ডিসিশন নেওয়া বা এমন কোনো কাজ কখনো করো না যেখান থেকে মানুষ ভাবতে পারেন একটা অন্য পরিবেশ, অন্য বাড়িতে যাওয়া, তো এটা মেয়েদের একটা জীবনে খুব বড় ট্রান্সফরমেশন, খুব বড় অ্যাডজাস্টমেন্ট। কখনো যেন কেউ বলতে না পারেন যে তোমার মা তোমায় কি শিখিয়েছেন।
সুতরাং যে কাজটাই করবে সবসময় মনে রাখবে যে সেটা তোমার আপব্রিঙ্গিং এর ছায়া তার উপরে থাকবে। সুতরাং এই কথাটা সবসময় আমি আজ অব্দি সেই কথাটা মনে রেখে চলি। আমার জীবনে কোনোদিন হয়নি, আমার কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স হয়নি যে আমার মায়ের সঙ্গে আমার ঝগড়া হয়েছে। কোনোদিন মা একটা কিছু বলছেন, ইচ্ছে করছে না, কোনোদিন বলিনি এখন পারবো না, এখন করবো না, মা একটু পরে করি। কারণ আমার মা ভীষণ অভিমানী ছিলেন, হয়তো ছোট্টবেলা বাবাকে হারিয়েছেন কোনো একটা কারণে। মার যদি অভিমান হলো, মাকে আমি 3 দিন না খেয়ে থাকতে দেখেছি। মানে কোনো একটা কথায় হয়তো তার মনে কারোর এমনভাবে ভেতরে লাগলো যে মা প্রতিবাদও করবেন না, ঝগড়া তো নাই, মাকে আমি 3 দিন না খেয়ে থাকতে দিই না। মাকে দুঃখ দেব এইটা না আমি কোনোদিন ভাবতে পারতাম না। মানে ইচ্ছে করছে না, ওরা মা একটু পরে করি প্লিজ, এখন পারবো না, এখন করবো না, এই টোনেও আমি কোনো দিনও আমার মার সঙ্গে কথা বলিনি। মায়ের যেটা আমি পেয়েছি সেটাকে ভালো বললে খুব ভালো, আবার খারাপ বললেও খুব খারাপ। সেটা হচ্ছে আমার অসম্ভব সহ্য শক্তি এবং অস্বাভাবিক ধৈর্য, যেটা আমার মায়ের ছিল। মানে তখন আমার মনে হতো যে মা কি করে সহ্য করেন, কি করে এতটা ধৈর্য একটা মানুষের থাকতে পারে, আর তুমি কখনো কেন প্রতিবাদ করো না। মা বলতেন কাউকে চেঞ্জ করার চেষ্টা করো না, তুমি কাউকে পাল্টাতে পারবে না, তুমি নিজে পাল্টে যেতে পারো, কিন্তু তুমি কাউকে পাল্টাবার চেষ্টা করলে সারা জীবন চেষ্টাই করে যাবে, সেটা হয় না। আর এমন তোমার রুচির বিরুদ্ধে যদি কোনো কাজ হয় যেটা তোমার রুচির মানছে না, তার সঙ্গে ঝগড়া করে কোনোদিনও কিছু করা যায় না। তুমি নীরব থেকে তো হয় তোমায় সহ্য করতে হবে না, প্রায়োরিটিটা তোমার, তুমি কি করবে। সেই অসম্ভব ধৈর্য এবং সহ্যটা আমি পেয়ে গেছি। তাতে ভালো হয় কি মন্দ হয় জানি না, আছে আর কি। আর অন্যদিক বলতে মার এত গুণ যার আমি কিছুই পাইনি, কিচ্ছু পাইনি। মায়ের সব স্বপ্নটাই বোধহয় আমাকে ঘিরেই ছিল। ছোট্ট ছোট্ট একটা জিনিস বলি, আমার মার হাইট খুব বেশি ছিল না, তো মা 5 ফুট 1 ইঞ্চি এরম হবে, তো মার খুব চওড়া পাড়ের শাড়ি পরতে ভালোবাসতেন, কিন্তু মা বলতেন আমি এত শর্ট, আমাকে মানায় না। খালি বলতেন মানে তুই তো লম্বা, তোকে শাড়ি পরলে কি ভালো দেখায়, তোকে চওড়া পাড়ের শাড়ি পরলে কি ভালো দেখায়। তখন আমি বুঝতাম যে মার যে ছোট ছোট ইচ্ছেগুলো, যেগুলো কিন্তু তার সেন্সটা এত ভালো ছিল যে আমি এত শর্ট, আমি চওড়া পাড়ের শাড়ি পরবো না, কাকে কোনটা পরলে মানায় সেগুলো খুব ভালো বুঝতেন। কিন্তু এই যে ছোট ছোট ইচ্ছে সবটা আমার মধ্যে দিয়ে দেখার মার খুব ইচ্ছা ছিল। ছোটবেলা থেকেই মানির বিয়েতে আমি এইটা দেবো, মানির বিয়েতে আমি ওইটা করব, সব সময় আমি দেখতাম মার যা কিছু ছিল মানি। সবচেয়ে করুণ বিষয় হলো যে যে মায়ের সঙ্গে আমি এতটাই অ্যাটাচড ছিলাম, শেষে মা এত কষ্ট পেয়েছেন যে আমি খুব একটা ঠাকুর দেবতায় ওরকম বিশ্বাসী বা অন্ধ বিশ্বাস আমার নেই, বা অত মানে আমার ভক্তি নেই বলবো না, কিন্তু কোনো আড়ম্বর নেই। সেখানেও আমি ঠাকুরের কাছে গিয়ে, একটা মন্দিরে মা যেতেন যখন আমরা শান্তিনিকেতন যেতাম, সেখানে গিয়ে আমি প্রার্থনা করেছিলাম আমার মাকে নিয়ে না। তো এরকম দিনও তো দেখেছি বা দেখতে হয়। সারা জীবনই আমার প্রত্যেকটা মুহূর্তে যখনই আমার কোনো মানে কোনো কি বলবো, কোনো সংকটময় কোনো পরিস্থিতির মুখোমুখি আমি হই, তখন আমার একমাত্র মায়ের কথাগুলোই আমাকে সেই পরিস্থিতি থেকে বার করতে সাহায্য করে। মা সবসময় কতগুলো কথা বলতেন, মানে যে সয় সেই রয়, ওই বারবার শিক্ষার কথা বলতেন, এমন কোনো আচরণ করো না যেটাতে তোমার পরিবার, তোমার শিক্ষা, তোমার মায়ের শিক্ষা, তোমার বংশমর্যাদা ক্ষুণ্ণ হয়। এর থেকে বড় শিক্ষা জীবনে শুধু বিয়ে কেন, সব ক্ষেত্রে সব জায়গায় আজকে আমাকে আমার জায়গায় রেখেছে।
মাকে না এক একদিন আমি আমার বোনকে বলি যে কয়েকদিন চলে যায় জানিস, মার কথা মনে হয় না তো, মনে পড়ে না তো। এত কাজের মধ্যে থাকি, সকাল থেকে উঠে ক্লাস থেকে উঠে আমার বুটিকে যাওয়া, সমস্ত ডিজাইনিং এভরিথিং, ফিরে এসে আবার ক্লাস, তারপর ছেলের সংসারের কাজ, হাজব্যান্ড, শ্বশুরমশাই অসুস্থ, মানে আমি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কমিটমেন্টস। মার কথা না কোথায় যেন কতদিন পরে, যে রোজ কেন, অনেক সময় বেশ কয়েকদিনই মনে পড়লো না। তো মার শিক্ষাটা দেখো, আমরা চলে গেলে তো সারাক্ষণ তার কথা বসে মনে ওইভাবে করতে হয় না, তার কথাগুলো, তার শিক্ষা, আজ আমি যা পুরোটাই তো তার জন্যে। সুতরাং মাকে মনে করা, ওরম আলাদা করে হয়তো শুয়ে আছি বা মাঝরাত্রে ঘুম ভেঙে গেল, মার কথাই ভাবছি, কোনো একটা পরিবেশে হঠাৎ কোথাও গেছি, এটা আমার কোথায় চেনা, এরম একটা মার সঙ্গে এরম বোধহয় একটা এরম ছোট সময় খুব বেশি মনে হয়। জন্মদিনে বিশেষ করে মনে হয়, মার জন্মদিনে, মার বিয়ের তারিখে, মার মৃত্যুদিনে, এগুলো বিশেষ করে মনে হয়। তাছাড়া মা তো সবসময় রয়েছেন। যখনই কোনো পূজা পর্যায়ের গান গাই বা প্রেমের গান গাই, উৎসর্গটা সেখানেই, মানে মার কাছেই যায়। ওই আসলে সেই রবীন্দ্রনাথের ভাষায়, ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, আর কোথাও তো কিছু ফুরোয় না, আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার অস্তিত্ব তো আমার সব কিছুর মধ্যে আছে। তোকে আমি একটু আগে বললাম, যখনই কোনো সংকটময় পরিস্থিতি হয় মা, যখনই কোনো আনন্দ হয় সবেতেই মা। তবে আমরা আনন্দে যতটা না মনে করি, দুঃখের সময়, কষ্টের সময়, যেমন একটা ব্যথা হলে আমরা মাই তো বলি, উফ মা, সেটাই তো বলি। সেরকম যখন কোনো বিপদ হয় তখনও মার কথাটাই মনে হয়, মার নামটাই মনে হয়। এক সময় মনে হয়, এক এক সময় খুব দুঃখ করে বলি যে মা নেই তো আমার আর কেউ নেই, কোথাও গিয়ে কার কাছে বলবো, কার কাছে যাব, মা নেই তো কেউ নেই। কেউ কি নেই তা তো নয়, প্রচুর বন্ধু বান্ধব, বোন ভাই, কাকা কাকিমা, আত্মীয় স্বজন সবাই আছেন, সবার কাছেই যাই, কিন্তু তবু মনে হয় মা যখন নেই, কেউ নেই। ছোটবেলায় না আমি খুব খারাপ গান করতাম, আমি বলছি না আমি এখনো খুব ভালো গান করি, কিন্তু ছোটবেলায় না আমি গানটা যে কখনো আমি প্রফেশন করব সেটা তো দুঃস্বপ্নের অতীত ছিল। কিন্তু গানটাকে যে ছোটবেলায় খুব ভালোবেসেও গাইতাম তা নয়, তার কারণ হচ্ছে এত সবাই ভালো গাইতেন আমার বাড়িতে, কোনো গ্যাদারিংয়ে কিছুতে আমাকে না সবাই এরকম করে আদর করে বলতো, মায়ের মেয়ে হয়েছে, বাবার কিচ্ছু পেলি না, মানে বাবা এত ভালো গান গাইতেন, বলতেন বাবার কিচ্ছু পেলি না। সেটা আমার মার খুব অভিমান ছিল। মা বলতেন, মানে তোমার গলার আওয়াজটা খুব ভালো, তুমি একদিন খুব ভালো গান করবে। তো দক্ষিণে যেতে, আমি দক্ষিণী পরীক্ষায় সবসময় আমি খুব ভালো নম্বর পেতাম, তো সেটা মাকে খুব কনফিডেন্স দিত, দেখেছিস তুই বুঝতে পারিস না, কিন্তু এই যে নম্বরটা পারিস এমনি তবে ঠিক হবে, আমি যা বলছি সেরকম করে প্র্যাকটিস করো, আর গানের কথাগুলো পড়ো, করতে করতে যখন দক্ষিণীতে আমি ফার্স্ট হলাম, আমার মা যে কি খুশি হয়েছিলেন সেটা আমি বলে বোঝাতে পারবো না। মা দেখে গেছেন আমার দক্ষিণীর ব্যানারেই শুধু অনুষ্ঠান এবং রেডিওর গান, এর বাইরে মা কিছু দেখে যাননি, টিভিতে অল্প কিছু গান। খুব খুশি হতেন, খুব। যেদিন মা চলে যান পৃথিবী থেকে, সেদিন একটা দক্ষিণের খুব বড় অনুষ্ঠান ছিল, আমি রাত্রিবেলা মার সঙ্গে দেখা করতে গেছি, ফেরার পথে মা প্রথম কথা বলে, গান কেমন হয়েছে, তখন একেবারে তার 3 ঘন্টা পরে মা চলে গেছেন, আমাকে বললেন গান কেমন হয়েছে, জানো ঠিক আছে, তখন বললেন সেজেছিস, খুব সুন্দর দেখাচ্ছে। তারপরে বললেন অন্য কথা, অসুস্থতার কথাবার্তা হলো, রাত্রিবেলা ফিরে এলাম, মা তো 12:30টায় চলেই গেলেন। তখনও মার ওই কষ্টের মধ্যেও গান কেমন হলো আর সেজেছিস, ভারী সুন্দর দেখাচ্ছে। আমি জানি না পরজন্ম হয় কিনা, আর মাকে কি ফর্মে পাবো, যদি হয় পেলেও মাকে আমার মা হিসেবে নাও পেতে পারি, কিন্তু যদি অন্য কারোর মধ্যে আমি এই গুণগুলো দেখি, বোধহয় চিনে নিতে পারবো যে
আপনি আমার মা ছিলেন, বা কোনো একটা বিশেষ টান ছিল, টান তার প্রতি হয়তো আমার থাকবে, সেখান থেকে বুঝতে পারবো ইনি আমার খুব খুব কাছের কেউ ছিলেন। তবে মার সঙ্গে আমার সম্পর্কটা কিরকম সেটা ছিল, সেটা আমি মানে মা চলে গেছেন যখন, আমি যে একটা ফোঁটা চোখের জলও ফেলিনি, এবং আমি আমার মার ডেড বডিও দেখিনি। কেন দেখিনি? একই বাড়িতে ছিলাম, আমি দেখিনি, সারা রাত দেখিনি। কেননা আমার মনে হচ্ছে যে আমি কাঁদবো না, তার কারণ মা এত কষ্ট পেয়েছেন। আমি তাকে ডায়ালিসিসে নিয়ে যেতাম, নিয়ে আসতাম। আমি শান্তিনিকেতনে মন্দিরে বসে বলেছি, আমি আর পরের বার যখন আসবো, মা যখন ভালোই হবে না, তখন পরের বার যখন আসবো, মা যেন আর এই পৃথিবীতে না থাকেন। আমি এই প্রার্থনা করার জন্য অনেকে আমার আত্মীয় স্বজনরা আমাকে বলেছিলেন যে তুমি কি করে বলতে পারছো এই কথাটা। হয়তো রবীন্দ্রনাথের গানটাকে নিজের ভেতরে অন্তঃকরণে গ্রহণ করতে পেরেছি বলে আমি এটা বিশ্বাস করি, ফুরায় যা তা ফুরায় শুধু চোখে, অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে। আমার চোখের সামনে আমি মাকে দেখতে পাবো বলে মা এভাবে তিলে তিলে কষ্ট পাবেন, কষ্ট পেয়ে বেঁচে থাকবেন, সেটা তো চরম স্বার্থপরতা। মার সঙ্গে আমার সম্পর্কটা বোধহয় আমি মানে আমার মতো করে এক্সপ্রেস করতে পারলাম যে মাকে, মার প্রেজেন্সটা আমার কাছে কতটা, যে আজও আমি তার সমস্ত শিক্ষা নিয়ে চলি, অথচ সেই আমি তাকে এই পৃথিবী থেকে যেন তিনি চলে যান তাই জন্য প্রার্থনা করেছি। এবং সেই প্রার্থনার জন্য আমার কোনো রিপেন্টেন্স নেই, তার জন্য আমি এক ফোঁটা চোখের জলও তার জন্য ফেলিনি, যে তিনি চলে গিয়ে মুক্তি পেয়ে গেছেন।